হ্যালো গাইস, আজকে আবারও একটা রোমিত সোহমের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা প্ল্যান করে ফেলেছি ছোট্ট করে একটু বেরিয়ে আসা, একটু কিছু জায়গা একটু ঘুরে নেওয়া পরিবারের সকলকে নিয়ে। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখন তো আমার চলছে রান্না করার পর্ব, কারণ হঠাৎ করে ট্যুরটা প্ল্যান হয়েছে আর এই মুহূর্তে কোনো প্রস্তুতি নেই। বেলা প্রায় 1টা থেকে 1:30টার দিকে কাটা মানে এগিয়ে চলেছে। আর এই মুহূর্তে রান্নাটা প্ল্যান করে নিয়ে নাকে মুখে গুঁজে খেয়ে আমাদেরকে কিন্তু বেরিয়ে যেতে হচ্ছে। ড্রাইভ করে আমরা যাব বেশ কিছুটা দূরে। তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে আমাদের মোটামুটি প্ল্যান হয়ে গেল। আমার ক্লাস ছিল, ক্লাস টাস করে হঠাৎ করে মনে হলো যে না, একটুখানি যাওয়া যাক কোথাও একটা। পায়েল ওখানে গোছাচ্ছে জিনিসপত্র, সব ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। আর আমার এখানে রান্না করা ডিপার্টমেন্ট আমার। অনলাইনে আনিয়ে নিলাম আমুলের এই পনির। তোমরা তো নিশ্চয়ই এখানে এই পনির অর্ডার দিয়েছো। কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই পনিরটা। তো এটাকে ভেজে নেওয়া হলো, ভেজে নিয়ে আলু ফালু কেটে আলু এবার ভেজে নেওয়া হয়েছে। তার সঙ্গে মটরশুঁটি সারিয়ে দিচ্ছি। আর এখানে ভাত অলমোস্ট ডান। আর হচ্ছে এবার এখানে তেলেতে আলুটাকে ভেজে মশলাটাকে করে আমরা আজকে কি বলবো, মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা তরকারি টাইপের করে নেওয়ার একটা প্ল্যান করছি। এই পেস্টটা আনিয়ে নিয়েছি কারণ জাস্ট যখনই ভাবলাম যে যাবো, সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। আর আদা রসুন বাটাটাও সম্ভব হয়ে উঠলো না আমার পক্ষে, তাই ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিলাম এই ক্যাচ কোম্পানির এই জিঞ্জার গার্লিক পেস্টটা। তো এটা তোমরা ইউজ করে থাকলে তোমরা কমেন্ট করে জানিও, ফিডব্যাক দিও কেমন খেতে বা কেমন কি। বাদ বাকি তো আমিও বলবো। মানে উঠলো ভাই তো কটক যাই। সকালে ছিল আমার ক্লাস, অনলাইন ক্লাস করে হঠাৎ মনে হলো যে যাই একটু বেরিয়ে আসা যায়। ততক্ষণে গিন্নি রান্না চাপিয়ে ফেলেছিল, ডিম বা কিছু একটা আমিষ জাতীয় কিছু একটা হতো আজকে বাড়িতে। তার জন্য অলমোস্ট প্রিপারেশন মানে হওয়ার দিকে রেডি হচ্ছিল। তো আমরা যখন যাব ভাবলাম আজকে একটুখানি আমরা কোনো মানে মন্দির জাতীয় কোনো একটা জায়গার যাওয়ার প্ল্যান করছি। সেটা তোমরা পরে দেখতেই পাবে ভিডিও চলতে চলতে। তো তখন হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল, যেহেতু পুজো দিতে যাওয়ার বা মন্দিরে যাওয়ার একটা কোনো জায়গার প্ল্যান হচ্ছে। সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে আমাদের ঠিক হয়ে গেল যে আমিষ থেকে ক্যান্সেল, এখন নিরামিষ রান্না হবে। আর এই পনির নিয়ে আসা হলো অনলাইনে অর্ডার দিয়ে। আর এখন তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এই পরিকল্পনা মাফিক চলছে। এখানে এই তোমার গরম মশলা, লঙ্কা। আর এইভাবেই চটজলদি বানিয়ে নিলাম মটর পনির। আর সেটা খেতে কিন্তু নেহাত খারাপ হয়নি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। ফাইনালি সমস্ত কিছু রেডি করে খাওয়া দাওয়া করে রেডি হতে হতে প্রায় 3টে বেজে গেল। আর এখন বাজছে দুপুর 3টে, আর আমাদের জার্নি শুরু হতে চলেছে। শীতকালে নরম রোদ্দুরকে গায়ে মেখে আমরা বেরিয়ে পড়লাম অবসর যাপনের উদ্দেশ্যে। রাস্তায় আমরা একটুখানি খাবার, জল এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনে নিচ্ছি, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে আমাদের গন্তব্যে। আর সেই গন্তব্যে পৌঁছানোর আগে আমাদের কিছু পানীয় জলের বন্দোবস্ত গাড়িতে থাকা প্রয়োজন, তাই জন্য একটু কিনে নিলাম। চারিদিকে ব্যস্ত নগর জীবনের হাতছানি পেরিয়ে আমাদের গাড়ি একটু একটু করে এগিয়ে চলল আমাদের কাঙ্ক্ষিত শান্তির খোঁজে, সত্যের খোঁজে, সুন্দরের খোঁজে। আজকে আমরা কোথায় চলেছি বলবো একটু পরে। রাস্তায় জাম দেখো, 108 শিব মন্দিরের সামনে আছি এই মুহূর্তে আমরা। আর এই হলো রাস্তায় জাম, বোলপুরগামী রাস্তায় এরকম জাম। তো আমরা যেরকম সময় পৌঁছবো বলে প্ল্যান করেছিলাম, তার থেকে কিছুটা সময় হয়তো বেশি লাগবে। ও হ্যাঁ, তোমাদের তো আজকে বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে হয়তো তোমরা ওই থাম্বনেল যখন আসবে তখন বুঝতে পারবে ইউটিউবে। আজকে আমরা চলেছি বক্রেশ্বরের পথে। সেখানে গিয়ে আমাদের পুজো দেওয়ার ইচ্ছে আছে। বক্রেশ্বর সম্পর্কে সবটাই জানেন, তবু যারা অনেকেই হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে বলি, এটা একটা পীঠস্থান, 51 পীঠের অন্যতম একটি পীঠ। প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূম জেলায় আমাদের এই যে পীঠস্থান পীঠগুলো যেগুলো আছে, তার মধ্যে অনেকগুলোই কিন্তু বীরভূমে আছে। প্রায় 4 থেকে 5টা পীঠস্থান বীরভূমে আছে। তো আমাদের এই পর্বে টার্গেট এটাই থাকবে যে বীরভূম জেলার অন্তর্গত সমস্ত পীঠস্থানগুলোকে একবার ছুঁয়ে দেখা, একটুখানি প্রণাম করা বছরের প্রথমে। আর এই উদ্দেশ্য নিয়েই আমরা বেরিয়েছি। তো আমাদের সঙ্গে সঙ্গে গোটা ব্লগটা তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি তালিতের গেটের সামনে। আর এই যে দেখছো সামনে তালিতের গেট, আর লাইন পড়েছে এখন। এই যে গেটটা খুললো, দূরে দেখতে পাচ্ছ গেটটা খুলেছে। সো জার্নি এখন স্টার্ট হবে।
প্রতিবারের মতো এবারেও আমরা বর্ধমানের মা সর্বমঙ্গলাকে পুজো দিয়ে আমরা আমাদের নতুন বছরের যাত্রা শুরু করেছি। আর তারপরে ইচ্ছে হয়েছিল একটু যদি আমাদের পাশের জেলার যে সতীপীঠগুলো সেগুলো যদি একটু ঘুরে দেখা যায় এই ছুটির মেজাজে। তাই এই পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা এগিয়ে চললাম একটু একটু করে আমাদের শহর বর্ধমান থেকে জেলা বর্ধমান ছাড়িয়ে আস্তে আস্তে বীরভূম জেলার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা এসে গেছি গুসকরার সামনে। এই চলে এলাম গুসকরা। এখন আমরা গুসকরা শহরের ওপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে গুসকরা, পেরিয়ে গেলাম গুসকরা তেমাথা। গুসকরা তেমাথার কথা বললেই মনে পড়ে, আমরা যখন বোলপুরে যখন পড়াশোনা করতাম তখন মাঝে মাঝে বাইক নিয়ে বোলপুর যেতাম এবং বাইক নিয়েই ব্যাক করতাম। আর এই গুসকরা তেমাথার কাছে একটা সুন্দর চায়ের দোকান আছে, খুব সুন্দর চা তৈরি করে, আর সেখানে আমরা চা খেতাম। সেই স্মৃতি মাঝে মাঝে এদিক দিয়ে গেলে কিন্তু মনে ভেসে ওঠে। তোমাদের এরকম কোনো স্মৃতি এই রাস্তার সঙ্গে যুক্ত আছে কিনা, জড়িত আছে কিনা কমেন্ট করে জানিও। চলেছি আমরা ভেদিয়া ব্রিজের উপর দিয়ে। এই হচ্ছে ভেদিয়া ব্রিজ। দারুণ এই ব্রিজটা দেখো। এই ব্রিজটা হয়ে গিয়ে কিন্তু অনেকেরই খুব উপকার হয়েছে। আগে যখন ব্রিজটা ছিল না তখন নিচে একটা সংকীর্ণ টানেলের ভেতর দিয়ে আমাদের পাস করতে হতো, আর সে কি ভিড় কি জ্যাম, এই দৃশ্য মানে বলে বোঝাবার নয়। তোমরা হয়তো সবাই কম বেশি এই দৃশ্যের সঙ্গে পরিচিত যারা বোলপুরের দিকে আসতে বা যখনই তোমরা এসেছো। তো সেই জায়গা থেকে কিন্তু এখন মুক্তি পাওয়া গেছে। আর বলতে বলতে আমরা চলে এলাম কোথায়, এই জায়গা কিন্তু না বলে দিলেও তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। এই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফেমাস অজয়ের সেতু। আর এই দেখো অজয়ের সেতুর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি, গাড়ি ছুটে চলেছে তিরতির করে। এই ব্রিজের তলায় দাঁড়িয়ে বা এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে অনেকেই কিন্তু ফটো সেশন করেন। তো আমরা এককালে করতাম, আজকে যদিও করার ইচ্ছে ছিল কিন্তু সময় নেই, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে গন্তব্যে। তো তোমরা কারা কারা এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে ফটো শ্যুট করেছো বা ছবি তুলেছো কমেন্ট করে জানাও। এখানে বরাবরের আমার প্রিয় চায়ের দোকান, এখানে দাঁড়িয়ে আমরা চা খাই, তাই আজকেও চেষ্টা করব এখানে একটুখানি সময় কাটাতে। 60 কিলোমিটার জার্নি হয়ে গেল আমাদের বাড়ি থেকে। বোলপুরের অজয় নদীর যে ব্রিজ সেটা ক্রস করে একটুখানি এখন বিশ্রাম নেওয়ার পালা, একটুখানি গা হাত পা ছাড়িয়ে নেওয়ার পালা, আর একটু চা খাওয়ার পালা। যে চা আমাদের মানে সবসময় আমাদেরকে এই যাত্রাপথে মাতিয়ে রাখতো, সেই নয়নতারা টি স্টল, সেই নয়নতারা টি স্টলের কাছ থেকে আমরা আবার আজকে একটু চা খেয়ে নেব। চা খাওয়ার নিয়ম হচ্ছে এখান থেকে কুপন কাটতে হয়, তাদেরকে পেমেন্ট করতে হয়। বীরভূম মানেই লাল মাটির সরান আর মাটির ভাঁড়ে খুঁজে পাই আমাদের পরাণ। আর এই পরাণ যখন ভরে ওঠে তখন আমরা আবার নতুন উদ্যোগে রওনা দিই আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য বক্রেশ্বর। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু মনে হচ্ছে সোয়েটার বা জ্যাকেট কিছু পরে নেওয়া উচিত, তাই একটু গায়ে গলিয়ে নিলাম। আর এরপর আবার জার্নি স্টার্ট হবে, তো দেখতে থাকো তোমরা। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমরা চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। আর দেখো বিকেল 5টা হলেও এই জঙ্গলের মধ্যে কত তাড়াতাড়ি সন্ধে নেমে গেছে, সব কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর জায়গাটা দিয়ে আমরা ড্রাইভ করে চলেছি, একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। এই এলাম আমরা ইলাম বাজারের দিকে, ইলাম বাজারের জঙ্গল পেরিয়ে আমরা এখন ইলাম বাজার থেকে মোড়গ্রামের দিকে স্ট্রেট হাইওয়ে উঠে যাত্রা শুরু। সন্ধে হতে আর খুব বেশি দেরি নেই, আর তার মধ্যেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দুবরাজপুর থেকে বক্রেশ্বরের দিকে। এদিকে ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, আর ম্যাপ বলছে বক্রেশ্বর আসতে আর দেরি নেই। এই হচ্ছে বক্রেশ্বরের ঢোকার গেট, আর গেটের ঠিক পাশেই হচ্ছে আমাদের থাকার জায়গা, আজকে থাকার জায়গা প্রতিমা হোটেল যেটা। আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে অনায়াসে। দূর দূরান্ত থেকে যারা বক্রেশ্বরে আসেন তাদের মধ্যে অধিকাংশের কাছেই সুপরিচিত এই হোটেল। আর এই হোটেলের এত পরিচিতি কেবলমাত্র এর সাদামাটা ঘরোয়া পরিবেশের জন্য, আর হোটেলের মালিক থেকে কর্মচারীদের এই বহুমূল্য আন্তরিক ব্যবহারের জন্য, যে ব্যবহার আপনি 5 স্টার হোটেলেও পাবেন না। আমাদের মন্দির থেকে, বক্রেশ্বর মন্দির থেকে জাস্ট 500 মিটার দূরত্বের মধ্যে। হ্যাঁ, আর এই হচ্ছে রুম, তোমাদের দেখাবো আমি। এই হচ্ছে রুম, একদম মন্দির চত্বর থেকে 500 মিটার ডিস্টেন্সের মধ্যে রুম। আর জাস্ট ছিমছাম যেটুকু আজকে রাতটা থাকার জন্য একদম ঠিকঠাক। এই যে দেখো রুম,
আছে, একটা পরিষ্কার ছিমছাম টয়লেট। তো এই হলো আমাদের আজকে এখানে থাকার আস্তানা। আর তোমরা বক্রেশ্বরে এসে তোমরা কোথায় থাকো এবং কিভাবে তোমরা এখানে পুজো দাও বা কিভাবে তোমাদের অভিজ্ঞতা, সেটা একটু কমেন্ট করে জানিও। এবার আমাদের পুজো দেওয়ার পালা, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব বক্রেশ্বরে পুজো দেওয়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে এবং এখানকার খাওয়া দাওয়া, হোটেলে থাকার বিবরণ নিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকবেন। যারা নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোতে আমরা খুব আনন্দিত হই, আর এগুলোই আমাদের আগামী চলার পথের কিন্তু অনুপ্রেরণা যোগায়। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।